দর্শক আসসালামু আলাইকুম। শুরু হলো হোমস্টোন টেলি প্রেসক্রিপশন। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সজল আশফাক। আপনারা জানেন যে হোমস্টোন টেলি প্রেসক্রিপশন চ্যানেলের একটি সরাসরি টেলিফোন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ে বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলোচনা করে থাকি। সেই সঙ্গে টেলিফোনে প্রাপ্ত আপনাদের বিভিন্ন জিজ্ঞাসার জবাব দেওয়ার চেষ্টা করে থাকি সরাসরি এই অনুষ্ঠান থেকেই। দর্শক, সাম্প্রতিককালে সারা বিশ্বে একটি রোগ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং বিভিন্ন দেশে এই রোগটি মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন যে সেই রোগটি হচ্ছে সোয়াইন ফ্লু। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিককালে আমাদের দেশেও এই রোগটির প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে প্রায় কয়েকশো লোক এই রোগে আক্রান্ত হয়েছে এবং শেষ খবর পাওয়া পর্যন্ত মনে করা হচ্ছে যে 2 জন লোক এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে আমাদের দেশে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিষয় হচ্ছে সোয়াইন ফ্লু এবং আমাদের করণীয়। এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উপস্থিত আছেন ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জহিরুদ্দিন। ডাক্তার জহিরুদ্দিন, আপনাকে চ্যানেলের সাথে স্বাগতম। দর্শক, আগেই বলেছি আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। অনুষ্ঠানের টেলিফোনের মাধ্যমে আপনি অংশ নিতে পারেন। কিছুক্ষণের মধ্যেই টিভি স্ক্রিনে আমাদের সেই নাম্বারগুলো ভেসে উঠবে, যে নাম্বারগুলোতে আপনি ফোন করবেন। আমরা আপনার ফোনের অপেক্ষা রইলাম। ততক্ষণ আমরা আজকের বিষয়ে কিছুটা আলোচনা করব। আমরা সাম্প্রতিককালে শুনছি যে ব্যাপক আলোচিত মিডিয়াতে এবং সব জায়গাতে যে সোয়াইন ফ্লু, আসলে বলবেন কি যে আসলে সোয়াইন ফ্লুটা আসলে কি ধরনের ফ্লু? সোয়াইন ফ্লুটা আসলে এক ধরনের ইনফ্লুয়েঞ্জা রোগ। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন এই নামটাকে সোয়াইন ফ্লু ঠিক বলতেছে না। প্রথম দিকে বিজ্ঞানীরা এটা যখন মেক্সিকো এবং আমেরিকাতে ছড়ায় পড়ে তখন মনে করছিল যে এটা সোয়াইন থেকে, দ্যাট ইজ পিগ নামে শুকর থেকে রোগটা আসছে। এই জন্য এটাকে সোয়াইন ফ্লু হিসাবে প্রথম নামকরণ করা হয়। কিন্তু পরে বিজ্ঞানীরা দেখলো যে এটা আসলে এক্স্যাক্টলি সোয়াইন ফ্লু না, এটা ওটা হচ্ছে জেনেটিক্যালি একটু ভিন্ন। এই জন্য এখন এটার বর্তমান নাম হলো প্যান্ডেমিক H1N1 ফ্লু 2009। আর এটা হলো এখন। আচ্ছা, আমরা আমাদের ফোন এসে গেছে, ফোনটা একটু নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম স্যার, আমি একটু জানতে চাচ্ছিলাম যে এই যে রোগটা সোয়াইন ফ্লু, তো সবাই মনে করে একটু জ্বর বা একটু কাশি হলে সবাই ডাক্তারের কাছে যায় এটা সোয়াইন ফ্লু হয়েছে কিনা এটা প্রমাণ করতে। অ্যাকচুয়ালি এটার সিমটমটা কি, সঠিক অর্থে যে এটা কি হইলে কি রকমের জ্বর বা কাশি বুঝতে পেরেছি এগুলো কি রকমের সমস্যা হলে আমি সত্যি অর্থে বুঝতে পারবো ঘরে বসে যেমন সোয়াইন ফ্লু হয়েছে এখন আমি মেডিকেলে যে। আচ্ছা আচ্ছা, জি জি জি, আমরা বুঝতে পেরেছি। মেডিকেলে সিরিয়াল করে যায় জি 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 আমার হয়েছে কিনা আমার হয়েছে কিনা। জি, বুঝতে পেরেছি আমরা আপনার প্রশ্ন। ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। আরো একটা ফোন এসেছে, আমার মনে হয় ফোনগুলো নিয়ে নেই। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, জি বলুন। হ্যালো, জি বলুন, শুনছি। সোয়াইন ফ্লু যে রোগটা, এটা কি আমাদের দেশে অনেক ক্ষতি করতে পারে? মানে ওষুধ নেই? হ্যাঁ, ওষুধ আছে, আপনি আমাদের সাথে থাকুন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আচ্ছা, প্রথম দিন এখন বলছিলেন যে H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে বা প্যান্ডেমিক H1N1। তো সোয়াইন ফ্লু আর এখনকার যেটা আপনারা বলছেন যে জেনেটিক্যালি এই যে ভাইরাসটা, এটা একটা পার্থক্য আছে। ঠিক সোয়াইন ফ্লু বলতে যেটা একসময় বোঝাতো সেটা এটা না। সেটা এটা না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের দর্শক যিনি একজন প্রথম প্রশ্ন করেছিলেন যে এটা কি দেখলে আমরা বুঝতে পারবো যে আমার সোয়াইন ফ্লু হয়েছে কিনা, এটা হলে আমাদের দেশে যে আগে থেকে যে ফ্লুটা ছিল সিজনাল ফ্লু বলি, এটা লক্ষণ অনেকটা তার মধ্যে কিছুটা সামান্য বেশ কম থাকতে পারে, থাকে। মানে ফ্লু বলতে হয়তো যেটা আমরা সর্দি কাশি এবং জ্বর সাধারণত 100 ডিগ্রির উপরে জ্বর থাকে এবং সারা শরীরে বিষ ব্যথা করে। বেশি হলো যে সর্দি কাশি এবং কাশিটা হঠাৎ করে শুরু, গলা ব্যথা হবে এবং শরীরে বিষ ব্যথা করবে। এই ধরনের লক্ষণ থাকলে, এখন যেহেতু আমাদের সারা দেশে এটা ছড়িয়ে পড়তেছে, আমরা এই ধরনের লক্ষণ থাকলে আমরা মনে করি যে এটা ফ্লু লাইক সিমটম, এবং এটা হলে আমরা একটা সন্দেহের মধ্যে চলে আসতেছি যে তার হয়তো এই ধরনের ফ্লু হতে পারে। আচ্ছা আচ্ছা, এখন উনি যেটা জানতে চাচ্ছি যে ফ্লু হলে উনি কি করবে, কোথায় যাবে, আসলে আমরা মনে করি যে মানে এখন সাধারণ ফ্লুর যে উপসর্গ আপনি বললেন যে সর্দি কাশি গলা ব্যথা একটু জ্বর, তার সাথে সোয়াইন ফ্লু নামে যেটা পরিচিত, সেটার সাথে কি আরো কোনো অতিরিক্ত উপসর্গ আছে কিনা? কিছু অতিরিক্ত থাকে, অনেক সময় নাও থাকতে পারে। যেমন এই ফ্লুটাতে কিছুটা দেখা যায় যে ওদের বমি বেশি হতে পারে, ডায়রিয়া হতে পারে, এবং কিছু কিছু রোগী অন্যান্য ফ্লুর চাইতে এই ধরনের রোগী, এটা 1%-এরও কম রোগী, তাদের
শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। এটা হলো এটার জন্য ভয়, আর কিছু না। আচ্ছা আচ্ছা, তারপর বলছিলেন যে এটা হলে করণীয় কি বা কিভাবে? এটা হলে যে উনি যেটা বলছে কি করবেন, এটা রোগ নির্ণয়ের কি পদ্ধতি, এটা হলে আমরা এখন যেটা আমাদের বিশ্ব সংস্থা এবং আমাদের দেশের যে নির্দেশনা, সেটা হলো এই ধরনের লক্ষণ থাকলে রোগী বাসায় থাকবে, রোগীকে সাথে সাথে ডাক্তার কাছে যাওয়া, সাধারণ ফুড যে চিকিৎসা, যে প্যারাসিটামল খাওয়া, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়া, এগুলা খেয়ে খাবে এবং ঘরের মধ্যেই উনি থাকবে, উনি বের হবে না, মিনিমাম 7 থেকে 10 দিন উনি ঘরে থাকবে। এটা হলো এখনকার রেকমেন্ডেশন। আচ্ছা, আমরা এখানে থাকি, আরেকটা ফোন নিয়ে নিই, আমরা আলোচনা আবার আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমাদের সোয়াইন ফ্লু সম্পর্কে এটা কি বিষয়টা আমরা জানতে চাইতেছি। জি, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। বলছিলেন যে ঘরে থাকতে হবে, হ্যাঁ, তো ঘরেও তো আরো ফ্যামিলি মেম্বার আছে, পরিবার অন্যান্য সদস্যরা আছে, তাদের সাথে কি তাদের থেকে আলাদা করা দরকার আছে কিনা? এটা বলা হচ্ছে যে যাদের ফ্লু লাইক সিম্পটম হবে তারা একটা আলাদা ঘরে থাকলেই ভালো, এবং সে নিজে মাস্ক পরে থাকবে, তার যেন হাঁচি কাশি সর্দির সাথে যেন সার্জিক্যাল, কমন যে সার্জিক্যাল মাস্ক সেটা পরে থাকবে, তাহলে তার থেকে যেন ঘরে অন্য সদস্যদের না ছড়ায়, এবং সে যেন বাইরে গেলে মানুষের মধ্যে ছড়াতে পারে। এখন তাহলে তার চিকিৎসা হলো প্যারাসিটামল জাতীয় ওষুধ ব্যথার জন্য খাবে, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ কমনলি আমাদের দেশে হিস্টাসিন, অ্যালাট্রন এই জাতীয় ওষুধ খাবে, আর প্রচুর পরিমাণে লিকুইড খাবে, খাওয়ার স্যালাইন খাবে, শরবত খাবে, বেশি পানি বেশি নানাভাবে তরল খাবে, হ্যাঁ, এগুলো ঢালা। তবে তার মধ্যে যদি কারো শ্বাসকষ্ট শুরু হয়, কারো যদি জ্বর 3 দিনের বেশি থাকে এবং জ্বরটা খুব বেশি এবং শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, বমি বেশি হচ্ছে, সে একটু কথা মানে তার অনেকটা কনফিউশন, অসংলগ্ন আচরণ করে, তাহলে তাকে সাথে সাথে হাসপাতালে আসতে হবে। বা যেখানে আমাদের সোয়াইন ফ্লু সারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে এবং বিভিন্ন উপজেলা হাসপাতালে এখন সোয়াইন ফ্লুর জন্য কেন্দ্র খোলা হয়েছে, বিভিন্ন প্রাইভেট ক্লিনিকও করা হচ্ছে, সেসব জায়গায় বিশেষ করে সরকারি সমস্ত প্রতিষ্ঠানে এখন সোয়াইন ফ্লু সম্পর্কে সোয়াইন ফ্লুর একটা কর্নার করা হয়েছে, ওয়ার্ড করা হয়েছে, ওখানে গেলে সবচেয়ে ভালো। তখন আমরা তাদেরকে ডাক্তাররা দেখে যারা ভর্তি তাদেরকে ভর্তি করবে। কিন্তু ল্যাবরেটরিতে এই রোগটা নিশ্চিতভাবে নির্ণয়ের এই মুহূর্তে দরকার আছে কিনা? না, এই মুহূর্তে এখন আমাদের দেশে যেরকম চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই মুহূর্তে এই রোগ ল্যাবরেটরিতে কনফার্ম করার জন্য কোনো দরকার নেই। আমরা এখন আমাদের যে এখনকার রিকমেন্ডেশন, যে এটা যদি লক্ষণ থাকলে তাকে সন্দেহ করতে হবে যে তার ফ্লু লাইক লক্ষণ থাকলে আমরা মনে করতে হবে যে এটা হতে পারে, এটা সিজনাল ফ্লু, এটা হতে পারে। কিন্তু যাই হোক, চিকিৎসার যেহেতু শুধু আপাতত সবার লাগবে না, 99% ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয় না, মানে অ্যান্টিভাইরাল যে ড্রাগ আছে সেটার প্রয়োজন হয়। আর একটা বিষয় হচ্ছে, ধরুন আজকে একজনের টেস্ট করে তার পাওয়া গেল না, কালকে যে উনি ইনফেক্টেড হবেন না বা সংক্রমিত হবেন না সেটা তো বলা আছে, সেটা বলা আছে। কাজেই মানে আমার মনে হয় যে পরীক্ষাটা এই কারণেও বোধহয় না করলে চলে। পরীক্ষাটা এখন কথা হলো আমাদের এত মানে হাজার হাজার মানুষ এফেক্টেড হচ্ছে বা হবে, তখন তাদের সবার পরীক্ষা একবার পরীক্ষা করে আমি নিশ্চিত হলাম সেটা কতদিনের জন্য, হ্যাঁ এটা তো চলতে না, পরীক্ষা করলে না, যে একবার এই ফ্লু দিয়ে আক্রান্ত হবে, H1N1 যে নতুন যে ভাইরাসটা, এটা দিয়ে আক্রান্ত হবে, তার কিন্তু আরেকবার হওয়ার চান্স থাকবে না। কিন্তু যার যিনি আজকে নেগেটিভ টেস্ট করে দেখা গেল আজকে ওনার হয়নি, কিন্তু ওনার তো 3 দিন পরে আবার হতে পারে, সেটা হতে পারে। এই পরীক্ষাটার এখন প্রয়োজন নেই, এটা এখন একটা অনেকটা এপিডেমিওলজিক্যাল স্টাডির জন্য, যে রোগটা এখন আমাদের দেশে আছে এটা কবে যাবে, চলে যাচ্ছে কিনা, সংক্রমণ কমে যাচ্ছে কিনা, সেটার জন্য রিসার্চের জন্য এখন দরকার, ডায়াগনোসিসের জন্য ওটা দরকার নেই। আমরা চিকিৎসা তাদেরকেই দিব যাদের আপনার এই এখন যে ওই যেগুলো বলছিলাম যে শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, তারপরে সিভিয়ার ভমিটিং হচ্ছে, একটু কনফিউশন স্টেট আছে, এদেরকে আমরা চিকিৎসা দিব। আর আমরা যারা কিছু রিস্ক পার্সন আছে, যেমন ধরেন একজনের ডায়াবেটিস আছে, আগে থেকে তার শ্বাসকষ্ট রোগ আছে, হাঁফানি আছে, ব্রঙ্কাইটিস আছে, তারপর ইমিউনোলজিক্যালি সাপ্রেসড, তার যদি এই ধরনের লক্ষণ দেখা দেয়, তারা রিস্কি পার্সন, তাদের প্রতি আমরা সতর্ক থাকতে হবে, তাদের চিকিৎসার প্রয়োজন হবে, অ্যান্টিভাইরাল ড্রাগ যেটা সেটা দরকার হবে। আচ্ছা, আমরা আবার আসবো, ফোনটা নিচ্ছি একটু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভাই আমি সৌদি আরব থেকে বলছি। জি বলুন। গতকালকে থেকে আমার একটু গলায় ব্যথা করছে, বুঝছেন, গা হাতে একটু ব্যথা ব্যথা হচ্ছে, এটা আমি কি মানে সোয়াইন ফ্লু বলতে পারি? ধন্যবাদ আপনার প্রশ্ন। ধন্যবাদ। আসলে এটা গলা ব্যথা হলে নানান কারণে গলা ব্যথা হতে হবে, গলা ব্যথাটাই সোয়াইন ফ্লুর একমাত্র লক্ষণ না। আর সৌদি আরবে অন্যান্য এলাকাতে সোয়াইন ফ্লু আছে কিনা সেটা এই মুহূর্তে আমরা ঠিক বলতে পারতেছি না। তবে সোয়াইন ফ্লুর মেইন লক্ষণ হলো সর্দি,
তারপরে কাশি এবং জ্বর, গলা ব্যথা এগুলো থাকতে হবে। এগুলো থাকলে এবং ওই এলাকাতে আশেপাশে আরো মানুষের এই ধরনের ফ্লু হচ্ছে, তখনই আমরা সেটা সন্দেহ করবো। সৌদি আরবে এই ধরনের আছে কিনা সেটা তো বলা যাচ্ছে না, কিন্তু শুধু গলা ব্যথা হলে আমরা কখনোই শুধু সোয়াইন ফ্লু হয়েছে বলা যাবে না। চিকিৎসার প্রসঙ্গে আসি, আপনি বলছিলেন চিকিৎসার কথা যে অ্যান্টিভাইরাল ওষুধ আছে, এটার প্রতিরোধকারী বা প্রতিকারকারী দুটাই ওষুধে আছে। তো এই ক্ষেত্রে যে ওষুধটা আপনারা বলছেন, এই ওষুধটার যথাযথ প্রয়োগের ব্যাপারে আপনি একটু যদি বলেন। কারণ হচ্ছে যে আমাদের দেশে আপনি জানেন যে কোনো ওষুধই কিন্তু প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় এবং রোগীরা কিন্তু তার নিজের ইচ্ছা মতো সেটা গ্রহণ করতে পারেন। সেক্ষেত্রে ভবিষ্যতে কি কি ধরনের ঝুঁকি হতে পারে? না, এই ওষুধটা আসলে ইনডিসক্রিমিনেট ইউজ করা ঠিক হবে না এবং সব রোগীর ওষুধ লাগবে। প্রায় 99% ক্ষেত্রে এই ওষুধের প্রয়োজন হবে না। বেশিরভাগ রোগী এই ফ্লু মাইল্ড আকারে হচ্ছে এবং এটা প্যারাসিটামল এবং অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধটা যা কাদের লাগবে সেটা চিকিৎসকই নির্ধারণ করবে। এটা ওই দোকানে যায় আমাকে ফ্লু লাইক সিমটম হচ্ছে আমাকে ওষুধ দেন, এটা ঠিক হবে না খাওয়া, কারণ তাহলে এই ওষুধটা আবার রেজিস্ট্যান্ট হয়ে যেতে পারে। সেই জন্য এই ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এটা খাওয়া ঠিক হবে না। আচ্ছা আচ্ছা, এই যারা এই সোয়াইন ফ্লুর এই কার্যক্রমের সাথে জড়িত, বিশেষ করে স্বাস্থ্যকর্মী যারা আছেন, ডাক্তার যারা আছেন, তারা কি কোনো প্রিভেন্টিভ বা প্রতিরোধকারী কোনো ওষুধ নিতে পারেন কিনা? না, এটা অ্যাকচুয়ালি এই ব্যাপারে যে আমাদের মেন হলো ডাক্তারদের এবং যারা স্বাস্থ্যকর্মী তাদেরকে এখন পর্যন্ত প্রতিরোধক ওষুধ খেতে পারে না, কারণ আমরা তো কন্টিনিউয়াস এক্সপোজার হবো। আগে রিকমেন্ডেশন ছিল, প্রথম দিকে রিকমেন্ডেশন ছিল যারা এক্সপোজ হবে তারা কন্টিনিউয়াস, যারা এক্সপোজ হবে 6 সপ্তাহ প্রোফাইল্যাক্টিক মেডিসিন খাওয়ার জন্য, আর যারা একদম কনফার্ম রোগীরা সংস্পর্শে আসবে তাদের 7 দিন খেতে হবে। কিন্তু এখন যেহেতু আমরা কন্টিনিউয়াস এক্সপোজারে হবো, আমাদের অন্য প্রোফাইল্যাক্টিক ব্যবস্থাগুলো নিতে হবে এটা ছাড়া। আচ্ছা আচ্ছা, আমরা সেগুলো নিয়ে শুনবো। ফোনটা নেই। হ্যালো হ্যালো, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন। হ্যাঁ হ্যালো, জি শুনছি, বলুন। আমার বুকে ব্যথা করে, জি, হ্যাঁ, আর শ্বাস একটু কষ্ট মনে হয়। জি জি, এখন কি এটা কি করণীয় এখন? আপনার কি এই ধরনের সমস্যা? হ্যাঁ, না, আপনার কি এই ধরনের সমস্যা আগেও ছিল? আগে ছিল, যে শ্বাসকষ্ট ছিল, মানে কি হাঁপানির মতো? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে হয়। জি, আপনার বয়স কত? আমার বয়স 35। জি, আপনি কি আগে যে হাঁপানি হতো যখন, তখন সেজন্য আপনি কি চিকিৎসা নিতেন? আমি ডাক্তার দেখিয়েছিলাম, উনি ব্যাকটেরিয়াল দিয়েছেন, ওই যে ইনহেলার। আচ্ছা, জি বুঝতে পেরেছি। জি, আপনি আমাদের সাথে থাকুন, আমরা আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, ওনার যেটা সেটা হলো, ওনার তো আগে থেকে হাঁপানি আছে, এখন যদি ওনার সর্দি, হঠাৎ করে সর্দি শুরু হওয়া, সাথে সাথে গলা ব্যথা এবং কাশি নতুন করে শুরু হওয়া এবং জ্বর হওয়া, এই ধরনের লক্ষণ দেখা দিলে তখন আমরা, যেহেতু উনি আগে থেকে হাঁপানি রোগী, তখন ওনাকে আমরা চিকিৎসকের সাথে পরামর্শ করতেই হবে। করে ওনাকে আমরা যদি মনে করি যে ওনার এটা ফ্লু লক্ষণ আছে নিশ্চিত, তখন আমরা ফ্লুর ওষুধ দিতে হবে, অ্যান্টিভাইরাল ড্রাগ দিতে হবে। কিন্তু ওনার এখন যদি খালি বুকে ব্যথা, শ্বাসকষ্ট, এটা তো ওনার আগের রোগটাই হচ্ছে, নতুন করে কোনো ফ্লু হচ্ছে না, কাজে এখানে এটা প্রয়োজন নেই, ওনার আগের চিকিৎসায় ওনার। আচ্ছা, এখন প্রতিরোধ ব্যবস্থাটা আসলে মূল। আমি একটু প্রতিরোধ ব্যবস্থার সময় শুনতে চাচ্ছি যে যারা সুস্থ আছেন, এখনো সংক্রমিত হননি, তারা নিজেদেরকে কিভাবে এ থেকে রক্ষা করবেন? মেন হলো যে প্রতিরোধক ব্যবস্থার মধ্যে যেটা আছে সেটা হলো, প্রথমে হলো যে যারা এখনো সুস্থ আছে তারা সাধারণভাবে কিন্তু তারা যখনই হাঁচি কাশি হবে তারা সবসময় রিপিটেডলি সাবান দিয়ে হাত ধোবে, মিনিমাম 20 সেকেন্ড হাত ধোবে। তারপরে ঘন ঘন হাত দিয়ে নাক মশা, তারপর নাক ধরা, না লাগানো। তারপরে যতটুকু পারে পাবলিক গ্যাদারিং গুলাকে না যাওয়া যেখানে, আর যদি সে কোনো ফ্লুর কন্ট্যাক্টে চলে আসে, মানুষের ভিড়, হ্যাঁ, যদি ফ্লুর কন্ট্যাক্টে চলেই আসে, তখন তাকে ফ্লুর কন্ট্যাক্টে আসলে, সে যখন কোনো ফ্লুর কন্ট্যাক্ট রুগীর কন্ট্যাক্ট আসবে, তখন তাকে সে সার্জিক্যাল মাস্ক পরতে পারে। ইন জেনারেল কিন্তু সার্জিক্যাল মাস্ক পরলে তার কোনো প্রোটেকশন নেই। এটা রিকমেন্ড করেন কিনা যে ধরুন এই আজকালকার দিনে যে আমরা যে বাসে চললে তো একটু ভিড়ভাট্টা হয়, বা আমাদের রাস্তাঘাটে বা মার্কেটগুলোতে ভিড় থাকে, এখন ঈদের শপিং চলছে, এক্ষেত্রে কি ওই সময়টাতে মাস্ক ব্যবহার করা উচিত? WHO কিন্তু এখন পর্যন্ত ইন জেনারেল পাবলিককে মাস্ক পরতে রিকমেন্ড করে না, কারণ মাস্ক পরে কিন্তু সার্জিক্যাল যে সাধারণ মাস্ক আছে, এটা মাস্ক পরে কিন্তু সোয়াইন ফ্লু প্রিভেনশন হয় না। এটা মাস্কটা পড়তে বলা হয় রোগীদেরকে, যে রোগী হবে যার হাঁচি কাশি শুরু হয়ে যাবে, সে সাথে সাথে যেন মাস্ক পরে। মাস্ক পরলে কি হবে, ওই সার্জিক্যাল মাস্কটা তার থেকে ট্রান্সমিশন ছড়ানোটা কম হবে, তার যে হাঁচির সাথে যেটা ছড়ায়, কাশির সাথে যেটা ছড়ায়, সেটা
তো তার মানে বলতে চাচ্ছেন যে মাস্কটা যিনি পেশেন্ট বা যিনি রোগীর জন্য বেশি গুরুত্বপূর্ণ, উনি যদি মাস্ক পরেন তাহলে ওনার থেকে রোগটা বাইরে আসবে, ওনার থেকে ছড়াবে না। আর মানুষ যে ওই রোগীটার কন্ট্যাক্টে আসবে, তার আত্মীয় স্বজন, তার ঘরের তারা তখন ওই যে ওর কন্ট্যাক্টে তারা সার্জিক্যাল মাস্ক পরতে পারে। আচ্ছা আচ্ছা, তো আরো একটি ফোন নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এই রোগের লক্ষণটা কিভাবে, উৎপত্তিটা কোথা থেকে হচ্ছে সেটা আমি একটু দয়া করে জানতে চাচ্ছি, বলবেন কি? জি জি, আমরা অবশ্য এই রোগের লক্ষণ নিয়ে আলোচনা করেছি এবং উৎপত্তিটা উনি জানতে চাচ্ছিলেন যে কিভাবে আসলো মানুষের মধ্যে। এই ভাইরাসটা হলে মনে করা হচ্ছে যে ওই সোয়াইন মানে একটা পিগ, যেটাকে আমরা শুকর বলি, তার থেকে এবং বার্ডের ফ্লু আর হিউম্যান ফ্লু, তিনটা ফ্লু মিলে এটা একটা নতুন ফ্লু হয়েছে। মানে তিন ধরনের ভাইরাস মিলে এটা একটা নতুন জেনেটিক ম্যাটেরিয়াল চেঞ্জ করে নতুন একটা ভাইরাস হিসেবে এটা আবির্ভূত হয়েছে। এটা প্রথম ডিটেক্ট হয় এটা মেক্সিকোতে, তারপরে ইউএসএ তে, এবং এখন সারা বিশ্বে এটা ছড়িয়ে পড়ছে। এখন মানুষ থেকে মানুষের ছড়িয়েছে। আমাদের দেশে এখন প্রথম দিকে এটা ছিল না, এটা আসছে বাইরের থেকে, হয়তো আমেরিকা থেকে বা যে কোনো জায়গা থেকে আমাদের ট্রাভেল, যারা ওখান থেকে ট্রাভেল করে দেশে আসছে তারাই এটা বহন করে আসছে। আমাদের দেশের উৎপত্তিটা বাইরের দেশ থেকে আসছে। আচ্ছা, এটা সুপ্ত অবস্থায় কতদিন শরীরে থাকতে পারে? হ্যাঁ, এটা হলে যখন ভাইরাসটা ঢোকার পরে এটা 2 থেকে 7 দিন সময় লাগতে পারে, এরপরে এটা উপসর্গহীন থাকে। আচ্ছা, তারপরে উপসর্গ দেখা দিতে পারে। তো এক্স্যাক্টলি আরেকটা প্রশ্ন, খুব অনেকেই হয়তো এই প্রশ্নটা, যে ঠিক কখন আসলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, অথবা ঠিক কখন জরুরি অবস্থা যে হাসপাতালেই চলে যাওয়া উচিত? হ্যাঁ, এটা আমি আগে একটু বলেছি যে এটা হলো যে একটা পেশেন্টের যখন ফ্লু লাইক সিমটম হবে, যেমন সর্দি, কাশি, হাঁচি এবং বুকে ব্যথা এবং জ্বর হবে, এর সাথে যদি তার শ্বাসকষ্ট হয়, 1 নম্বর কথা হলো শ্বাসকষ্ট শুরু হলে সাথে সাথে সে হাসপাতালে যেতে হবে এবং ফ্লু কর্নারে চলে যেতে হবে। এবং তার যদি বুকে ব্যথা হয়, তার যদি খুব বেশি বমি হয় এবং তার যদি একটু কনফিউশনাল স্টেট ডেভেলপ করে, তাহলে অবশ্যই তাকে হাসপাতালে যেতে হবে। আর বাচ্চা রোগীর ক্ষেত্রে যাদের শ্বাস খুব ঘন ঘন হয়ে যাচ্ছে, তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে এবং তারা খেলাধুলা যেটা বাচ্চারা করে স্বাভাবিক কর্মকাণ্ড থেকে, তখনই তাকেও হাসপাতালে নিয়ে যেতে হবে। এদের জন্য অবশ্যই হাসপাতাল। আর যারা রিস্ক পার্সন আমরা বলি, যেমন ধরেন একজনের অ্যাডাল্টের মধ্যে যারা ফ্লু লাইক সিমটম আছে কিন্তু তার ডায়াবেটিস আছে, তার আগে থেকে হাঁপানি রোগ আছে, তার আগে থেকে ব্রঙ্কাইটিস আছে, আগে থেকে তার ইমিউন ডিফিসিয়েন্সি আছে, এই ধরনের রোগ আছে, তাদেরকে আমরা রিস্ক পার্সন বলি। এবং বাচ্চারা যারা আন্ডার 5 যারা, তারাও রিস্ক পার্সন, তাদেরকেও কিন্তু এরকম সিমটম হলে তাদেরকে। আপনি বলছেন যে 5 বছরের নিচে বাচ্চাদের একটু ঝুঁকিতে আছে, তো এই এখন যে সামনে ঈদ আছে, ঈদের শপিং এ তো অনেক বাচ্চারা বিভিন্ন শপিং এ যাবে, তো সেক্ষেত্রে এই ধরনের আমি বলবো যে সমস্ত আমরা যাদেরকে রিস্ক পার্সন বলছি তাদেরকে অবশ্যই পাবলিক গ্যাদারিংটাকে অ্যাভয়েড করা ভালো। বাচ্চাদেরকে মার্কেটে না নেওয়াই ভালো। যারা ঝুঁকির মধ্যে আছে, যাদের শ্বাসকষ্টের আগে থেকে রোগ আছে, ব্রঙ্কাইটিস আছে, হাঁপানি আছে, তাদেরকে মার্কেটে না যাওয়াটাই ভালো। তাদেরকে এই ধরনের পাবলিক গ্যাদারিং তাদেরকে অ্যাভয়েড করাটাই ভালো। এবং ফ্লুর কন্ট্যাক্টে তো আসার প্রশ্নই ওঠে না। এবং এই ধরনের পাবলিক গ্যাদারিং এ তাদেরকে, যারা রিস্কি পার্সন, তাদেরকে না যাওয়াই ভালো। আচ্ছা আচ্ছা, তো বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে না যাওয়াই ভালো। জি, তো আপনি কি মনে করেন যে আমরা জানি যে সোয়াইন ফ্লু বা এই ধরনের ভাইরাল যে কোনো রোগী, এটা সেলফ লিমিটিং ডিজিজ, এটা নিজে নিজেই চলে যায়, তো এই ক্ষেত্রে আপনার অ্যাসেসমেন্ট কি, যেটা কতদিন থাকতে পারে? আপনি ঠিকই বলেছেন যে এই ভাইরাসটা সাধারণত এটা 7 থেকে 10 দিনের মধ্যে এটা সম্পূর্ণ ভালো হয়ে যায়। তো এই জন্য এবং 99% ক্ষেত্রেই কোনো ওষুধ লাগে না। আমরা শুধু সিমটোম্যাটিক ওষুধ দিই, যেমন ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, এটার জন্য প্যারাসিটামল, সর্দি হচ্ছে এটার জন্য অ্যান্টিহিস্টামিন, এবং আমরা বেশি করে পানি খেতে বলি। এটাতেই দেখা যাচ্ছে 99% ক্ষেত্রে রোগীরা ভালো হয়ে যায়। কিন্তু কারো কারো যেহেতু সমস্যা হতে পারে, যেমন আমরা যে বলছি নিউমোনিয়ার মতো হতে পারে, আরো সমস্যা হতে পারে, তাদের ক্ষেত্রে হলো রিস্ক। সেই জন্য ওই ক্ষেত্রে আমরা সাথে সাথে তাকে ওষুধ দিতে বলি। এবং যারা রিস্ক পার্সন তাদেরকে আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ যেটা আছে আমাদের সেটা দিতে বলি। এই রোগে মৃত্যুর হার কেমন? এই রোগে মৃত্যুর হার 1% এরকম, 0.5% থেকে 1%। এই পর্যন্ত আমাদের দেশে এখন দেখেন, এখন পর্যন্ত গতকালকে পর্যন্ত আমরা 281 জন কনফার্ম কেস ডিটেক্ট করেছে। আর কনফার্ম ছাড়া তো অনেক আছে। এর মধ্যে আমাদের একজন কনফার্ম মৃত্যু হয়েছে, আরেকজনটা আমরা সন্দেহ করতেছি। তাহলে আপনি বুঝতে পারছেন যে এটা মৃত্যুর হার অনেক কম। সেজন্য এটা নিয়ে এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।
তারপরও আমরা তো চাচ্ছি আমরা একজন মানুষ না মরুক, সেজন্য আমরা সকল ধরনের প্রচেষ্টা, আমাদের সরকার এবং আমরা সব ধরনের ওই ধরনের প্রচেষ্টা আমাদের থাকবে, আমরা যেন কোন রোগী যেন মৃত্যুর মুখে না যায়, সেটাই প্রচেষ্টা আছে গভর্নমেন্টের। তো আমরা সাম্প্রতিককালে এই সোয়াইন ফ্লু ভ্যাকসিনের কথা শুনছি, তো আপনি আমাদেরকে একটু আইডিয়া দেন যদি, যে এটা ভ্যাকসিনটা আসলে এখনো কত দূর? এই ভ্যাকসিনটা এখনো গবেষণার পর্যায়ে আছে, যে এটা এখন ট্রায়াল বেসিসে চলতেছে। তো এটা অক্টোবর নভেম্বরের দিকে এটা অ্যাভেলেবল হবে, কিন্তু WHO বলতেছে যে সমস্ত সারা বিশ্বের মানুষের জন্য এটা এই বছরের শেষ নাগাদ তারা অ্যাভেলেবল করতে পারবে। কিন্তু এটা এখন যে পরিমাণে প্রোডাকশন হচ্ছে, ট্রায়াল চলতেছে, এটা উন্নত বিশ্বগুলোই পাওয়ার জন্য আগে থেকেই কম্পিটিশন, এবং সারা আমাদের দেশে আস্তে আস্তে হয়তো এটা অনেক দেরি হতে পারে, বা বছরের শেষ বা সামনের বছরের প্রথম দিকে এই ভ্যাকসিনটা আসতে পারে। তো এখানে একটা কথা বলি যে এখন তো এই সময়টাতে আবার ডেঙ্গুরও কিন্তু প্রাদুর্ভাব দেখা যায়, তো সেক্ষেত্রে কি আপনারা ডেঙ্গু থেকে এটাকে কিভাবে আলাদা করছেন? এটা আপনি ঠিকই বলেছেন যে একই সাথে আমাদের এখন ডেঙ্গুর সিজন চলতেছে, তো আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। ডেঙ্গুতে সাধারণত জ্বর এবং শরীরে বিষ ব্যথাটা বেশি হয়, চোখের ভিতরে ব্যথা, কোমরে ব্যথা, হাড় ভাঙা জ্বর বলে, কিন্তু সেটাতে সর্দি কাশিটা ওটার লক্ষণ না, সাধারণত সর্দি কাশি থাকে না। যখন এখন সর্দি কাশি হাঁচি এগুলো গলা ব্যথা সহ তার যদি জ্বর হয়, বিষ ব্যথা সারা শরীরে থাকতে পারে, তখন আমরা ফ্লু লাইক সিমটম, সেটাই আমাদের সন্দেহের মধ্যে আসে যাবে যে এটা হতে পারে সোয়াইন ফ্লু। তো ডাক্তার মোহাম্মদ জহিরুদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের সময় শেষ, বিদায় নিতে হচ্ছে। আপনাকেও ধন্যবাদ, দর্শক আপনাদেরকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ যারা চ্যানেলের সাথে ছিলেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর মানুষ সবসময় কিন্তু বিভিন্ন রোগকে বিভিন্ন সময় জয় করে এসছে, এবং আমাদের মানুষের এই প্রচেষ্টা কিন্তু এক সময়কার গুটি বসন্ত, তারপরে পোলিও, এরকম অনেক রোগ আছে যেগুলোকে মানুষ জয় করেছে। আশা করি ডেঙ্গুর মতো এই সোয়াইন ফ্লুকে আমরা জয় করতে পারবো, আমরা এটিকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো সচেতনতার মাধ্যমে এবং সতর্কতার মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।